সো গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা অপারেটিং সিস্টেমের ভেতরে লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে যে আলোচনা করেছিলাম, প্রিভিয়াসলি আমরা কিছু বেসিক কমান্ডের স্ট্রাকচার, ফাইল, ফোল্ডার, ডাইরেক্টরি হচ্ছে লিস্টিং কীভাবে করে, এই বেসিক কিছু কমান্ডস নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তীতে আরও কিছু কমান্ডস আছে। তো অ্যাকচুয়ালি লিনাক্সের ভিতরে লিনাক্স দিয়ে তো অনেক কাজ করা যায়, নেটওয়ার্কিং রিলেটেড, সিস্টেম অ্যাডমিনের কাজ এই টাইপের, এবং কালি লিনাক্সের মাধ্যমে আরও অ্যাডভান্সড আর কি অনেক কিছুই করা যায়। সেইগুলি আমরা স্টেপ বাই স্টেপ যতটুকু পারি দেখবো, বাট আমরা বেসিক পর্যায়ে আছি। বেসিক পর্যায় থেকে আমরা ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছি যে টপ 50 লিনাক্স কমান্ড কিছু আমরা আলোচনা করেছি। তারপরে যেগুলো আলোচনা করা হয়েছে সেইগুলি বাদে বাকিগুলিকে আমরা একটু নেক্সট ওয়ান বাই ওয়ান দেখবো। তো আশা করি আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে এই কমান্ডসগুলিকে নিয়ে আমরা কাজ করতে পারবো। তো লিনাক্স কমান্ড প্র্যাকটিস করার জন্য আমরা যদি উইন্ডোজ পিসি থেকে কাজ করি, উইন্ডোজ পিসি থেকে কাজ করলে আমাদেরকে তো উইন্ডোজ এনভায়রনমেন্ট, এই উইন্ডোজ এনভায়রনমেন্টের মধ্যেই লিনাক্স সাবসিস্টেম ইনস্টল করা যায়। সেই সিস্টেমটা আমরা করেছিলাম। আমাদের কম্পিউটারগুলিতে উইন্ডোজের সাথে লিনাক্সের সাবসিস্টেম ইনস্টল করা আছে, দ্যাট ইজ উবুন্টু। আমরা ইনস্টল করেছিলাম উবুন্টু 20 ভার্সন। অথবা চাইলে আমরা পাশাপাশি দুইটা অপারেটিং সিস্টেমকেও একসাথে রান করতে পারি, যে কোনো ওয়েতে হোক। অথবা আমরা অনলাইনের হচ্ছে আমরা এই লিনাক্সের এগুলিকে কমান্ডসগুলিকে আমরা প্র্যাকটিস করতে পারি। সো ফার্স্ট যেটা একদম মোস্ট কমন সেটা হচ্ছে যে পিডব্লিউডি কমান্ড আমরা দেখেছিলাম। পিডব্লিউডি কমান্ড কি করছে, আমাদেরকে ডিসপ্লেস দ্য লোকেশন অফ দ্য কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। কারেন্টলি আমি কোন ডাইরেক্টরিতে আছে সেইটা দেখাবে। আমি যদি এখান থেকে উবুন্টুটাকে অন করি, আমাদের উবুন্টু ইনস্টল করা থাকলে উবুন্টু আমাদেরকে দেখাচ্ছে যে এই স্টার্ট হওয়ার পরে আমাদেরকে ইউজার নেম এবং হচ্ছে আমাদের কম্পিউটার নেম এইটা সহ একটা কার্সর প্রম্পট আসবে, এবং ডলার সাইনের পরে আমাদের যে কার্সর ব্লিঙ্ক করছে এইখানে যদি আমরা আমাদের ডিজায়ার্ড কমান্ডসগুলিকে লিখি, তাহলে আমরা হচ্ছে আমাদের দেখতে পারবো যে যেমন আমি যদি পিডব্লিউডি কমান্ডকে টাইপ করলাম, পিডব্লিউডি কমান্ডস টাইপ করার সাথে সাথে আমাদেরকে কি করছে, আমরা হোম আইওএস ফোল্ডারের মধ্যে আছি। সো আমাদেরকে সেই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি কোথায় সেটা আমাদেরকে দেখাচ্ছে। সেমভাবে mkdir মেক ডাইরেক্টরি দিয়ে তারপরে যে কোনো ডাইরেক্টরির নাম দিলে আমাদের সেই ডাইরেক্টরির নামটাকে আমাদের হচ্ছে একটা ডাইরেক্টরি তৈরি করে আমাদেরকে দেখাবে, নতুন ডাইরেক্টরি। আমরা এগুলিকে প্র্যাকটিস করেছিলাম আগে, আমার যেটুকু মনে আছে। সো এলএস কমান্ড আমরা দেখেছিলাম। এলএস কমান্ডের কিছু প্যারামিটার আছে। সিম্পলি আরেকবার যদি একটু রিভিউ করি, আমি যদি এখানে এলএস লিখি, এলএস মানে হচ্ছে লিস্ট দ্য ফাইলস। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসে আমরা ফাইল 1 এন্ড ফাইল 2 নামে দুইটা ফাইলকে আমাদের ক্রিয়েট করেছিলাম। সেই দুইটা ফাইলই আমাদের কারেন্ট ডাইরেক্টরির মধ্যে দেখাচ্ছে। এই দুইটা আমাদেরই তৈরি করা ফাইল ছিল, এছাড়া আর কোনো ফাইল নাই। এবং ফোল্ডারসগুলিকে সাধারণভাবে এখানে যে আউটপুট আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুটের মধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্লু কালারের আছে, বেশ কিছু হোয়াইট কালারের আছে। So blue color means this is the directories and white color means these are the files. Then আমাদের cd কমান্ডের মাধ্যমে আমরা করতে পারি চেঞ্জ ডাইরেক্টরি। cd stands for চেঞ্জ ডাইরেক্টরি। আমরা দিয়ে cd ডাইরেক্টরি নেম দিলে আমরা যে কোনো another ডাইরেক্টরিতে আমরা চলে আসতে পারবো। দেন হচ্ছে ফাইল কমান্ড, লিনাক্সের কিছু ফাইল কমান্ড। আমরা যদি ডাইরেক্টরি দেখলাম, আমরা যদি টাচ কমান্ড ইউজ করি, তো টাচ কমান্ড ইজ ইউজড টু ক্রিয়েট, এইগুলি থেকে আমরা আগে দেখা হয়েছিল না, এখান থেকে নতুন কমান্ড। সো দ্য টাচ কমান্ড ইজ ইউজড টু ক্রিয়েট এমটি ফাইলস। উই ক্যান ক্রিয়েট মাল্টিপল এমটি ফাইলস বাই এক্সিকিউটিং ইট ওয়ান্স। মানে টাচ লিখে ফাইল 1 ফাইল 2, আমরা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, টাচ তারপর ফাইল নেম। তো এক্সাম্পল হচ্ছে এরকম, টাচ তারপর ফাইল 1 ফাইল 2 ফাইল 3 এটসেট্রা। এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে আমরা অনেকগুলিকে ফাইলকে তৈরি করতে পারবো। তো আমি যদি একটু কমান্ডটাকে টাইপ করি, তোমরাও আমার সাথে টাইপ করো, আমি একটু ধীরে ধীরে টাইপ করছি যাতে তোমরা বুঝতে পারো। তো টাচ দিয়ে যদি আমরা, এখানে আমাদের অলরেডি এক্সিস্টিং আছে ফাইল 1 ফাইল 2। তো আমি যদি এখানে ফাইল 5 তারপরে স্পেস দিয়ে ফাইল 5 স্পেস দিয়ে ফাইল 7 স্পেস দিয়ে ফাইল 9,
তিনটা ফাইলের নাম লিখলাম, ফাইল 579, এবং এটাকে যদি এন্টার করি তাহলে আমাদের এই 3 নামে 3টা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি হলো, যেই ফাইলগুলিকে পরে আমরা ভিআই এডিটরের মাধ্যমে ওইটার ভিতরে এডিট করতে পারবো, মানে টেক্সট কন্টেন্টকে অ্যাড করতে পারবো। যেহেতু আমরা কমান্ড প্রম্পটে কাজ করছি, এটা গ্রাফিক্যাল মোড না, সো এখানে জাস্ট আমরা টেক্সট নিয়েই কাজ করব অ্যান্ড কমান্ডসগুলিকে এক্সিকিউট করে দেখবো। তো আমরা যদি এলএস কমান্ডটাকে এগেইন এক্সিকিউট করি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রিভিয়াসলি যে এলএস লিখেছিলাম তাতে ফাইল 1 ফাইল 2 দেখাচ্ছিল, এবং এখন যখন আমি এলএস লিখেছি তখন ফাইল 1 ফাইল 2 এর সাথে ফাইল 5 ফাইল 7 এন্ড ফাইল 9 তিনটা আলাদা ফাইল আমার তৈরি হয়ে গেছে, এবং দিস আর হচ্ছে এমটি ফাইলস, মানে এই ফাইলগুলির ভিতরে কন্টেন্ট নাই, কন্টেন্টকে আমরা অ্যাড করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের cat command. Cat command is for multi-purpose utility in Linux system, and it can be used to create a file, display content of the file, and copy the content from one file to another file. এই বিভিন্ন কাজের জন্য আর মাল্টিপল কাজের জন্য আমরা এই cat ফাইলটাকে আমরা ইউজ করতে পারি আর কি। সো হচ্ছে cat কমান্ডের মাধ্যমে আমরা cat এর সিনট্যাক্সটা দেখতে পাচ্ছি, অপশন তারপর ফাইল। তো যদি আমরা রিয়েলি এটাকে এক্সপ্লেন করতে চাই তাহলে আমরা দিব যে cat তারপর ফাইল নেম, এন্ড সেই ফাইলের মধ্যে এন্টার দ্য ফাইল কন্টেন্ট। তো আমরা যদি এই আবার এখানে আসি, আমরা মনে করি যে ফাইল 5টাকে এক্সিকিউট করব, তাহলে লিখব cat ফাইল 5, এন্ড হচ্ছে আমরা দেখো যে এখানে যেভাবে ছিল আমাদের cat তারপর ফাইল নেম তারপরে ফাইলের যে কন্টেন্ট সেইগুলিকে আমরা এন্টার করব, যেরকমটা আমাদের এখানে এক্সাম্পলে নেই। সো আমরা এন্টার করার পরে এটা লেখার পরে আমরা যদি কিছু কন্টেন্ট লিখি তাহলে এই কন্টেন্টটাকে আমাদের এই ফাইলের মধ্যে এক্সিকিউট করবে, and press control D to save the file. Control D করলে আমরা ফাইল নেম টু ডিসপ্লে দ্য ফাইল, এক্সিকিউট ইট অ্যাজ ফলোস। cat দিয়ে ফাইল নেম যদি দেই তাহলে ওই ফাইলের হচ্ছে আমাদের কন্টেন্টকে এক্সিকিউট করবে, যেমন cat demo text demo.txt। আমরা হচ্ছে একটা এখানে দেখি যে ফোল্ডারের মধ্যে cat দিয়ে ডেমো টেক্সট নামে একটা ফাইল, যার ভিতরে লিখলাম দিস ইজ এ টেক্সট ফাইল, এই লেখাটাকে শুধু লিখলাম। তারপরে যখন cat দিয়ে আমরা ডেমো টেক্সট লিখবো তখন আমাদেরকে ওই টেক্সটটাই আবার আমাদেরকে হচ্ছে ডিসপ্লে করে দেখাচ্ছে। দেন হচ্ছে rm কমান্ড ইজ ইউজড টু রিমুভ এ ফাইল, কোন ফাইলকে আমরা ডিলিট করার জন্য রিমুভ ফাইল উই ইউজ দা rm। টাইপ করো, সবাই টাইপ করলে বুঝতে পারবা যে কোনো যে ফাইলগুলিকে আমরা অলরেডি তৈরি করেছিলাম সেই ফাইলসগুলিকে আমরা যে কোনো একটা ফাইলকে ডিলিট করি, আমরা ফাইল ক্রিয়েটও করতে পারছি, ডিলিটও করে দিতে পারছি এগেইন। সো ট্রাই করো, দেখো। আচ্ছা, তাহলে দেখা হয়েছে। আমরা এরপরে নেক্সট সিপি কমান্ড। সিপি মানে হচ্ছে কপি করব, কোনো একটা ফাইলকে কপি করব টু ডাইরেক্টরি বা ফাইল বা ডাইরেক্টরি দুটাকেই কপি করার জন্য সিপি ইউজ করতে পারি। লোকেশন দেব, ওল্ড লোকেশন থেকে যদি আমরা কারেন্ট লোকেশন ফোল্ডারে থাকি তাহলে এখানে তো লোকেশনে আছি, নিউ ডেস্টিনেশনটা বা নিউ লোকেশনটাকে দিব। দ্যাট মিনস আমরা যদি সিপি লিখি, সিপি দেন এক্সিস্টিং ফাইল নেম দেন নিউ ফাইল নেম, তাহলে কি হবে যে যেহেতু সেম ডাইরেক্টরির মধ্যে ফাইলটাকে রিনেম করে ফেলবে। তো রিনেম করার জন্য আমরা জাস্ট লোকাল মানে যেই ফোল্ডারে আছি ওই ফোল্ডারের মধ্যেই যদি ফাইলের নেমটাকে চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট সিপি এক্সিস্টিং ফাইল নেম অর ডাইরেক্টরি নেম তারপরে স্পেস দিয়ে নিউ ফাইল অর ডাইরেক্টরি নেম, দেন ইট উইল রিনেম দ্য ফাইল। অ্যান্ড আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে আমরা ডিফারেন্ট একটা ডাইরেক্টরিতে সেট করতে চাই, ডিফারেন্ট একটা ডাইরেক্টরিতে নিতে চাই, তাহলে আমরা নতুন লোকেশনের হচ্ছে দিব আর কি, নতুন লোকেশনের দিলেন সেই লোকেশনে আমার ওই ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। দেন তোমরা ট্রাই করবে হচ্ছে
MV command হচ্ছে move the file or directory from one location to another location. আমরা MV দিয়ে ফাইল নেম এন্ড ডাইরেক্টরি পাথ দিব, পাথ দিলে সেই পাথে আমাদের ফাইলটা চেঞ্জ চলে যাবে। দেন রিনেম কমান্ডের জন্য আমরা ইউজ করতে পারি is used to rename and it is useful for renaming a large group of files. লার্জ গ্রুপ অফ ফাইলকে যদি একসাথে রিনেম করতে হয় তাহলে আমরা এই রিনেম এই কমান্ডটাকে ইউজ করতে পারবো। এন্ড সিনট্যাক্সটা আমাদের দেওয়া আছে রিনেম, তারপরে ফোল্ডারের কোন ফোল্ডারের মধ্যে আছে ওল্ড নেম, তারপর নিউ নেম এন্ড তারপর ফাইলসগুলিকে আমরা যে ফর এক্সাম্পল টু কনভার্ট অল দ্য টেক্সট ফাইলস ইনটু পিডিএফ ফাইল এক্সিকিউট দ্য বিলো কমান্ড। আমরা টেক্সট ফাইলগুলিকে অল টেক্সট ফাইলগুলিকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাই যদি, তাহলে আমরা লিখব হচ্ছে এই যে নিচে দেওয়া আছে রিনেম কমান্ডের এস দিয়ে আমরা এরকম স্ল্যাশ এবং ব্যাকস্ল্যাশ দিয়ে .txt দিস মিন্স অল ফাইলস কে করবে এন্ড করবে কি লোকেশনকে এই অল ফাইলস টু ফাইল নেম সেম থাকবে, ফাইল নেম কোনো চেঞ্জ করবে না, বাট টেক্সট ফাইলগুলি উইল বি কনভার্টেড ইনটু দ্য পিডিএফ ফাইলস। সো এটার যদি আউটপুট আমরা দেখি যে এখানে আমাদের টেক্সট ফাইল ছিল যেগুলি, এই টেক্সট ফাইলগুলি আমরা উপরে হচ্ছে দেখেছিলাম যে আমাদের ডেমো এবং টেস্ট নামে দুটো টিএক্সটি ফাইল ছিল। এই টেক্সট ফাইল দুটো ডেমো পিডিএফ এবং টেস্ট পিডিএফ নামে ফাইল আকারে চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রিভিয়াসলি মনে হয় এই সাইটটা থেকে দেখেছিলাম, এইখানে আরো ডিটেইলসে আমরা যে রিপ্রেজেন্টেশনটা আরো সুন্দরভাবে দেওয়া আছে যেগুলি প্রিভিয়াসলি আমরা দেখেছি, চেঞ্জিং ডাইরেক্টরি, মুভিং রুট ডাইরেক্টরি, নেভিগেটিং মাল্টিপল ফাইলস and moving from one directory, moving up one directory level, cd যদি ডট ডট লিখি তাহলে একটা ডাইরেক্টরি লেভেল আপ হয়। আমরা যখন এখানে আছি আমরা কারেন্ট ডাইরেক্টরিতে আমরা যদি স্ক্রিন ক্লিয়ার করতে চাই clear ক্লিয়ার লিখলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, জাস্ট ফর্মটা থাকছে। এখন আমি যদি cd ডট ডট লিখি তাহলে আমরা কারেন্টলি যেই ফোল্ডারে ছিলাম সেখান থেকে এক ফোল্ডার লেভেল আপ হয়ে যাচ্ছে। cd দিয়ে আমরা একটা স্পেস মিসিং হচ্ছে, cd স্পেস ডট ডট। তো আমরা যে ডাইরেক্টরিতে ছিলাম ওইখান থেকে এখন হোম ডাইরেক্টরিতে চলে আসলাম। আমরা ls দিয়ে হোম ডাইরেক্টরির মধ্যে কি আছে, কি ফোল্ডার আছে সেটা দেখতে পারি। আমরা যদি আরেকবার cd লিখি তাহলে আমরা একেবারে রুট ডাইরেক্টরিতে চলে আসবো এবং এখানে যদি ls লিখি আমাদের এইটার ভিতরে দেখতে পাচ্ছি যে কি কি ফোল্ডারস এন্ড ফাইলস গুলি আছে একদম রুটে, সেটাকে আমরা দেখতে পারবো। মনে করি যে আমরা কোনো একটা ফোল্ডারে যেতে চাই, সাপোজ আমরা হোম ফোল্ডারে যাব, তাহলে আমরা যদি এখন cd হোম লিখি it will direct us to home। দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে আমাদের হোম ডাইরেক্টরিতে নিয়ে আসছে এবং এগেইন যদি উই টাইপ ls, সো হোম ডাইরেক্টরির মধ্যেও শুধুমাত্র এটা আছে। আমরা তো প্রিভিয়াসলি হোমে ছিলাম, সো আমরা আবার cd থেকে আপ করে ওয়ান লেভেল আসছি। আমরা cd দিয়ে মনে করি অন্য একটা ফোল্ডারে আসি, আমরা cd দিয়ে bin ফোল্ডারে আসি, cd bin, সো bin ফোল্ডারে আসছে এবং এখানে যদি আমরা ls করি তাহলে আমাদেরকে যে লম্বা একটা লিস্ট আসছে যে bin ফোল্ডারের মধ্যে আমাদের অনেক ফাইলস এন্ড ফোল্ডারস আছে। আমরা আগে বলছিলাম যে কালার ফাইলস, কালার ওয়ান আর দ্য ফোল্ডারস এন্ড হোয়াইট ওয়ান আর দ্য ফাইলস। সো দিস আর দ্য ফোল্ডারস এন্ড ফাইলস। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল লিস্টিং চলে আসছে, একটা লম্বা লিস্ট আমাদের সামনে চলে এসেছে। এন্ড তারপরে আমরা যখন রিলেটিভ এন্ড অ্যাবসলিউট পাথ নিয়ে কাজ করি, আমরা রিলেট করছি দুই রকম, উইন্ডোজের মধ্যে কিভাবে করে এন্ড লিনাক্সের মধ্যে কিভাবে করে। তো পাথ কম্পিউটিং ইন দ্য অ্যাড্রেস ফর দ্য ফাইল এন্ড ফোল্ডার, আমরা যখন উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করি অথবা মাই কম্পিউটার ওপেন করি, এখান থেকে কোনো ফোল্ডারে আসি, মনে করি আমি সি ড্রাইভের মধ্যে, আমি উইন্ডোজ ফোল্ডারের মধ্যে, আমি সাপোজ কন্টেইনার্স এর মধ্যে সার্ভিস এরকম একটা ফোল্ডার লোকেশনে ক্লিক, যেটা তো গ্রাফিক্যাল মোড। সো গ্রাফিক্যাল মোডে আমরা ফোল্ডারকে ক্লিক করে করে একটা ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পারি এবং এই লোকেশনটা, এই ফাইলের লোকেশনটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে যে সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ
কন্টেইনার্স এর মধ্যে সার্ভিস এই ফোল্ডারের মধ্যে আমরা কারেন্টলি আছি। যে কোনো সময় আমরা এই লোকেশনটাকে আমরা উইন্ডোজের মধ্যেও ডস প্রম্পট আছে, উইন্ডোজের মধ্যে যে কমান্ড প্রম্পট, এখানে যদি আমরা সিএমডি লিখি, সিএমডি লিখলে আমাদের এই কমান্ড প্রম্পট চলে আসে। এই কমান্ড প্রম্পট হচ্ছে উইন্ডোজের একটা প্রম্পট, যেটাও দেখতে আমাদের উইন্ডোজের মতো। এখানেও আমরা ডাইরেক্টরি কমান্ড লিখে যে ডাইরেক্টরির মধ্যে কি কি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আছে সেগুলি দেখতে পারি। এখানেও আমার ডাইরেক্টরিগুলিকে আলাদাভাবে লিস্টিং করে দেখাচ্ছে যে দিজ আর দ্য ডাইরেক্টরিজ, আর যেগুলিতে ডিআইআর লেখা নাই দিজ আর দ্য ফোল্ডার্স, দিজ আর দ্য ফাইলস। ডাইরেক্টরি অ্যান্ড ফোল্ডার ইজ দ্য সেম, যেগুলিতে ডিআইআর লেখা নাই সেগুলি হচ্ছে আমাদের ফাইল। তো এখানেও আমরা হচ্ছে এটা হচ্ছে উইন্ডোজের কমান্ড প্রম্পট, উইন্ডোজের কমান্ড প্রম্পট একটা আছে, আর উইন্ডোজের মধ্যে একটা আছে পাওয়ার শেল। পাওয়ার শেলও অ্যাজ লাইক কমান্ড প্রম্পটের মতোই, এখানেও প্রম্পট আসবে। রেডি হওয়ার পর এখানেও প্রম্পট আসবে। আমরা যদি এখানে ওই উইন্ডোজের যেটা ডসের কমান্ড লিখি, ডসের কমান্ড লিখলে এখানেও ওই লিনাক্সের মতো এটার পারমিশন সহ, মানে মোড মিনস হচ্ছে এইটার রিড রাইট এক্সিকিউট, এই পারমিশনসগুলি সহ দেখাবে। অ্যান্ড আমাদের ফোল্ডার্স অ্যান্ড ফাইল নেমসগুলিকে চলে আসছে, ফার্স্ট ফোল্ডার্সগুলিকে লিস্টেড করছে, তারপর ফাইলসগুলিকে লিস্টেড করছে। সো আমরা উইন্ডোজের ক্ষেত্রে এরকম দুইটা পাওয়ার শেল আর কমান্ড প্রম্পট দুই জায়গায় কাজ করতে পারি। অ্যান্ড লিনাক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে লিনাক্সের যে প্রম্পট আছে, লিনাক্সের এই প্রম্পটে আমরা কার্সরে কমান্ড লিখে লিখে আমরা এখানে কাজ করতে পারবো। তো যেটা বলছিল যে ইন এ পাথ ইন কম্পিউটিং ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ফাইল অর ফোল্ডার। এক্সাম্পল উইন্ডোজে যেরকম দেখাচ্ছিলাম যে ডকুমেন্টসের মধ্যে ইউজার বলে ডাউনলোডসে একটা ফোল্ডারে গেলে সেই পাথটাকে, টোটাল পাথটাকে আমাকে দেখায়, ড্রাইভ নেম সহ পাথ দেখায়। বাট লিনাক্সের মধ্যে আমরা ডাইরেক্টরি নেম, যে হোম ডাইরেক্টরির মধ্যে ইউজার একটা ডাইরেক্টরি আছে, সেই ডাইরেক্টরির মধ্যে ডাউনলোডসে আমরা যাচ্ছি এবং ডাউনলোডসের ভিতরে যা আছে সেইটা এখন আমরা অ্যাক্সেস করব। দ্যাট মিন্স আমরা যদি সিডি দিয়ে এই ফোল্ডারটা আমরা হচ্ছে টাইপ করি, এক্সিস্ট করছে না, বাট আমরা যদি সিডি লিখে এটাকে পেস্ট করি, তাহলে আমাদের যদি এই ডাইরেক্টরি থাকে তাহলে এই ডাইরেক্টরিতে চলে যাবে। বাট এখানে বলতেছে যে ব্যাশ সিডি হোম ইউজার ডাউনলোডস নো সাচ ডাইরেক্টরি ফাউন্ড, মানে এরকম নামে কোনো অ্যাকচুয়ালি ডাইরেক্টরি নাই, থাকলে ঠিকই ওই ডাইরেক্টরিতে চলে যেত। তাহলে আমরা যদি এতটুকুকে না করি, আমরা সিডি দিয়ে জাস্ট হচ্ছে আমরা যদি হোম ডাইরেক্টরিতে আসতে চাই, তো ক্লিক করলে সিডিতে হোম আসবে, এন্ড এখানে ls -al ls মাইনাস দেওয়া হয়নি, ls মাইনাস। সো এখানে উইথ পারমিশনস সহ আমাকে কি কি ফোল্ডারস এন্ড ফাইলস আছে, এখানে কোনো ফোল্ডার নাই, জাস্ট ফাইল, কোনো ফাইল নাই, জাস্ট একটা ফোল্ডার আছে। তো আমরা যদি ওই ফোল্ডারটা এগেইন আসতে চাই, সিডি ios লিখি, তাহলে আমাদের ios ফোল্ডারে যাচ্ছে। এন্ড যদি এখানে ls -al লিখি, তাহলে আমাদের এখানে যে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি উইথ পারমিশন দেখাবে, যে আমাদের প্রিভিয়াসলি তৈরি করা ফাইলসগুলি শুধুমাত্র এখানে আছে, সেইগুলিকে আমরা দেখতে পাচ্ছি। এন্ড যদি আমরা নেক্সট, দেয়ার আর টু কাইন্ড অফ পাথ, এক হচ্ছে অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট পাথ মানে হচ্ছে যে ফাইল, লেটস সে দ্য ব্রাউজার to browse the images stored in the picture directory, go to the home folder and the absolute path of the picture, এই যে নিচে যে পিকচারটা দেখতে পাচ্ছি ডাইরেক্টরি হোম, এর ভিতরে পিকচার্স, টু নেভিগেট দ্য ডাইরেক্টরি আমরা লিখতে পারি cd/home/pictures। আর রিলেটিভ পাথ মানে হচ্ছে যে the relative path comes in handy when you have to browse another subdirectory with the given directory, মানে ওই গিভেন ডাইরেক্টরির মধ্যেই আরেকটা সাব ডাইরেক্টরিতে যেতে চাই, তাহলে আমরা রিলেটিভ পাথ ইউজ করব। এন্ড সেক্ষেত্রেও আমরা এই কমান্ডসগুলিকে ওই সেম একইভাবে সিডি দিয়ে লিখবো আর কি। সো তাহলে আমরা ডাইরেক্টরি চেঞ্জ রিলেটেড এই কমান্ডসগুলিকে আমরা অ্যাটেন্ডেন্স দেখলাম। এন্ড নেক্সট আমাদের যেই ফাইল আছে, দ্যাট ইজ দ্য লিস্টিং ফাইলস। আমি একটু আগে ls লিখছিলাম, সেই ls মানে হচ্ছে লিস্ট করবে, ফাইলসগুলিকে লিস্ট করা। এন্ড ফাইলগুলিকে যে লিস্ট করবে এটার অ্যাট্রিবিউট সহ এই ইমেজটা থেকে আমরা ফাইলের অ্যাক্সেস পারমিশন দেখতে পাচ্ছি, ইউজার গ্রুপ কোন ইউজার গ্রুপের মধ্যে আছে,
কবে এক্সিকিউট করা হয়েছে, ফাইলের ওনারকে, ফাইলের সাইজ কত, সাইজটা অবশ্যই বাইটে দেখানো হবে, একটা বিষয়গুলিকে আসে। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবো, দ্য পিরিয়ড সিম্বল স্টার্টস অফ এ ফাইল অর ডাইরেক্টরি, এইটাকে বোঝাচ্ছে যে হিডেন, মানে যেইগুলির আগে একটা ফুল স্টপ দিয়ে যেই নামটা শুরু হয়েছে ফাইল অর ফোল্ডারের নেম, আমরা বুঝবো যে সেটা হচ্ছে হিডেন ফাইল অর ফোল্ডার। সো ক্যাট ফাইল নেম দেওয়া মানে আমরা ফাইল তৈরি করছে, এইগুলিকে আমরা দেখলাম। ডিলিট ফাইলকে হচ্ছে আমরা rm দিয়ে রিমুভ করব, রিমুভ ফাইল। অ্যান্ড নেক্সটে আসছে, আচ্ছা আমরা কিছু ইম্পর্টেন্ট কমান্ডস আমরা এখান থেকে একটু দেখি। সাব লিস্টিং, similar color schemes, different distributions of Linux. The ls command shows files only in the আমরা এখানে দেখে দেখে সাথে সাথে প্র্যাকটিস করি সবাই। You want to check the presence of an MP3 file in your music folder, which is under the subdirectory English and the subdirectory hard rock. In order to list this MP3 file, you can use the lsr command. It will show all the files and the folders, not only in the directories but also the subdirectories. Here we can see all the directories, the subdirectories and the files present in them. To get very detailed information related to the files and directories, you can type the ls -al command. Once you type the command, you are presented with a lot of details on the screen. Let us learn what they are. The first column here shows file type and access permissions. The second column shows memory blocks occupied by the file or the directory. The third column here shows the owner or the creator of the file. The fourth column displays the user group of the owner. The fifth column shows the file size in the bytes. The sixth column here shows the date and the time of the creation of the file or the directory. The seventh and the last column here shows the directory or the file name. Hidden items in Unix or Linux begin with the period symbol at the start of the file or directory. Any directory starting with a period will not be seen unless you request for it. To view hidden files, use the command ls-a. On typing this command on terminal, we can see all the hidden files which start with a period symbol. When it comes to creating a new files, it's time to bring in the cat. The cat command. The cat command is used to display text files. It can also be used to copy, combine, and create new text files. Let us see how it works on terminal. To create a new file, you need to type the following command on terminal. File1 here being the file that we will create. Once you have entered the command, terminal will prompt you to add the content. Let us add the content for this file. Once you are done adding the content for the file, you need to press Ctrl+D on your keyboard to return to the command prompt. This is how we will create a new file using the cat command. To view the same file, you can type in cat space file name. Let's create another file using the same method. Now we have two files here, file1 and file2. Let us try and combine them together. The syntax to combine two files is cat space file name 1 space file name 2, which will then be outputted to a new file. As soon as you insert this command and hit enter, the files are concatenated, but you did not see a result. This is because the bash shell or the terminal is silent type.
It will never give you a confirmation message like OK or command has been invoked. It will only show a message when something goes wrong or when an error has occurred. In order to view the new combo file, new file, let us use the same cat command. Please note that only text files can be displayed and combined using the cat command. Moving on to deleting files, we will use the rm space file name command for deleting the files that we do not need. Let us look at it on terminal. Here, we have a file with the name test which we would like to remove. The rm command removes files from the system without confirmation. To delete this file, you need to type in rm space test. This will delete the file, and the next time we list the files in the home directory, we will not see the test file. For moving files to a new location, you need to use mv space file name space new file location command. Suppose we want to move the test file to a new location, home room 99 files. For this, we need to execute this command. Running it will move the file. But why does it say permission denied? Well, the move command needs super user permission. Currently, we are executing the command as a standard user and we do not have the right permissions for the files directory. Hence, we get the above error. To overcome the error, use the command sudo. Sudo program allows regular users to run programs with the security privileges of super user or root. Sudo command will ask for password authentication. You do not need to know the root password for this, and you can enter your own password. After authentication, the system will invoke the requested command. Sudo maintains a log of each command run. System administrators can track back the person responsible for undesirable changes in the system. It should be noted here that by default, the password that you entered for sudo is retained for 15 minutes per terminal. This eliminates the need of entering the password time and again. For renaming files, use mv space file name space new file name. Let us rename the test file to a new one. For this, we need to type in mv space test space the new file name, which would be test1 in this case. Once done, we can list the files and we will see that the file name for test would be changed to test1. This was about making changes to files. Let us now learn a bit about manipulating directories. Starting with creating directories, this command will create a subdirectory in your present working directory, which is usually your home directory. Let's see how it works on terminal. By typing mkdir command with the directory name, we will be able to create a new directory. Here, we will create a new directory named songs. This is how we will create a new directory in the home directory. If you want to create a new directory in a different location other than the home directory, you need to use the following command. For example, typing the following command would create a new music directory under TMP directory. As we can see here, we have a new music directory created under TMP. You can also create more than one directory at a time. Let us run this command on terminal and look at the results. For creating multiple directories, you need to type in the mkdir command followed by the new directories that you would like to create. Here, we would create 3 new directories as follows. Running the ls command would show that these 3 new directories have been created under the home directory. In order to remove a directory, use the command rmdir space directory name.
Now we want to remove the direc directory using the rmdir command. For this, you need to type the following. But make sure that there is no file or subdirectory under the directory that you want to delete. Delete the files and the subdirectories first before deleting the parent directory. By running the list command, we will see that the direc directory has been deleted. For renaming directories, use the mv command which we covered earlier. Now, we would like to change the name of direct2 directory to a new one. For this, we need to run the mv command. This is how we would do it. On running the ls command, we would see that the direct2 directory has been renamed as direct4. Moving on to the man command, man stands for manual, which is a reference book of a Linux operating system. It is similar to help file found in popular software. To get help on any command that you do not understand, you can type man space command. The terminal will open the manual page for that command. For example, if we type man space ls command and hit enter, terminal will give us information on the list directory contents command. Next is the history command. History command shows all the commands that you have used in the past for the current terminal session. This can help you refer to the old commands you have entered and reuse them in your operations again. On terminal, this command would give us the following output. You can also press the up arrow key on your keyboard and go through the command that you have run before. This way, you can run them again. Next is the clear command. This command clears all the clutter on the terminal and gives you a clean window to work on, just like when you launch the terminal. Let us check how this command works. Here, we have a terminal window with a lot of commands and their output. Now, if we would like to clean this all up, we can simply run the clear command and all of the commands and their output will be cleaned. Many times, you would have to type in wrong commands on the terminal. Well, it can be annoying at times, and if you want to avoid such a situation, then copy-pasting the commands can come to rescue. For copying the text from the source, you could use Ctrl+C. But for pasting it on the terminal, you need to use Ctrl+Shift+V key combination. You can also try Shift+Insert or select Edit Paste on the menu. Now let us quickly summarize all the commands learned today. The ls command lists all file and directories in the present working directory. The lsr command lists files in subdirectories as well. The lsa command lists hidden files. The lsla command lists files and directory with detailed information like permissions, size, owner, etc. The cat file name command creates a new file. The cat file name displays the file content. Using this command, you can join two files and store the output in a new file. mv file new file path would move a file to its new location. The next is the mv file name new file name command, which would rename the file to a new file name. Sudo is an important command, and it allows regular users to run programs with the security privileges of the super user or root. The rm command deletes a file. The mkdir command, followed by the directory name, would create a new directory in the present working directory. Using the same command, followed by the path and the directory name, would create a new directory at the specified path. rmdir would remove a directory from the system. mv name new name would give a directory a new name. The man command gives us help information on a command. The next is history.
This command gives a list of all the past commands typed in the current terminal session. The last one is the clear command, which clears the terminal. Thank you for watching. সো I will see আমরা you in তাহলে the বেশ next কিছু tutorial. কমান্ড দেখলাম, যেই কমান্ডসগুলি হচ্ছে আমাদের বেসিক কমান্ডসের মধ্যে আমরা এই লিস্টের মধ্যে আছে। এই প্রত্যেকটা কমান্ড আমরা 5টা গ্রুপে দেখলাম, প্রায় 18 থেকে 20টা কমান্ড আজকে আমরা শিখলাম। এই কমান্ডগুলি সব সময় সব ক্ষেত্রে কাজে লাগবে এবং এইগুলি অল দিজ আর দ্য মানে বেসিক কমান্ডস, যেটাকে বলে বেসিক অ্যান্ড মোস্ট ইউজফুল কমান্ডস এবং মোস্টলি টাইপ কমান্ডস। মানে এই কমান্ডসগুলিকে আমাদের সবসময় বারবার টাইপ করার প্রয়োজন হবে। সো এই এরপরে নেক্সটে যেগুলি আছে সেটা আমরা নেক্সটে আরেকটা ক্লাসে আরেকটু যে ইন্টারমিডিয়েট লেভেলের যে কমান্ডসগুলি আছে সেটা দেখব এবং আমরা কমিউনিকেশন হচ্ছে রিলেটেড কিছু বা নেটওয়ার্ক রিলেটেড কিছু কমান্ডসকে নিয়ে আমরা নেক্সটের ডেতে প্র্যাকটিস করব আমাদের লিনাক্স কমান্ডগুলিতে। সো আজকের সেশনে এখন আমরা যে কমান্ডসগুলি দেখলাম এইগুলি এখন আমরা টোটাল 1 বাই 1 প্র্যাকটিস করব এবং আমি প্রত্যেকের কাছে যেয়ে দেখব যে তাদের প্র্যাকটিসের করার পরে কি আউটপুট আসছে এবং কেউই ক্লিয়ার স্ক্রিন করব না, কারণ আমরা একটা কমান্ড দেখলাম যে স্ক্রিন ক্লিয়ার করার এবং একটা কমান্ড দেখলাম যে হিস্টোরি কমান্ডের মাধ্যমে কে কি কমান্ডগুলি টাইপ করেছো, কতটা সঠিক বা ভুল টাইপ করেছো সেইগুলিকে আমরা সঠিক হিস্টোরি আকারে দেখব এবং হচ্ছে প্রত্যেকেই এই যে কমান্ডসগুলি আছে এই লিস্টিং অনুযায়ী এই সাইটে যে আমাদের সাইটের লিংক দেওয়া আছে আমাদের গ্রুপে, তো গ্রুপ থেকে এইখানে ক্লিক করে আমরা এই পেজে আসি এবং কমান্ডসগুলি 1 বাই 1 দেখে সিনট্যাক্স দেখে এবং কোনটা কি কাজ করে সেটা বুঝে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আমি তাহলে এখন এই সেশনকে এখনই ক্লোজ করছি, বাট আমাদের প্র্যাকটিস চলবে। প্র্যাকটিসে আমরা হচ্ছে প্রত্যেকটা কমান্ড যেটা বলছিলাম প্রত্যেকটা কমান্ডকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্ট টাইপ করব এবং টাইপ করে করে নিজেরা প্র্যাকটিস করব। আদারওয়াইজ কিন্তু এইগুলি আমাদের কনফিউশন থেকেই যাবে, মনে থাকবে না, অথবা টাইপিং এর মধ্যে মিস্টেক থাকবে, অথবা প্যারামিটারগুলিকে আমরা ঠিকমতো দিতে পারবো না। তো সেই বিষয়গুলি আমরা এখন প্র্যাকটিস করব।